নমস্কার, আমি বৃষ্টি। সকলের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা নিয়ে আজকে আবারও হাজির হয়ে গিয়েছি। তো আজকে একটু অন্যরকম গল্প তোমাদের শোনাতে চলেছি। অনেক দিন ধরে আমি একটু ভাবছিলাম যে এই ধরনের গল্প যদি তোমাদের শোনানো হয় কেমন হয়। এবার তোমরা জিজ্ঞাসা করবে কী ধরনের গল্প, আগে সেই কথাটা বলো। অবশ্যই বলছি। আমার একজন প্রিয় ক্যারেক্টার, সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকের গল্প আমি ভীষণ শুনতে ভালোবাসি। তো আমি আজকে ডিসিশন নিয়েই নিলাম যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকেও এই তারানাথ তান্ত্রিকের একটা নতুন গল্প শোনাবো। তো চলো, আজকে সে গল্পটা নিয়ে চলে এসেছি এবং সময় নষ্ট না করে শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিক ও কালো দিঘির নিশি। আমরা যখন প্রায় দৌড়ে দৌড়ে তারানাথের গৃহে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে পুরোপুরিভাবে। সকাল থেকে টিপটাপ করে বৃষ্টি আরম্ভ হলেও সেই বৃষ্টির পরিমাণ বেলা বাড়ার সাথে সাথে উত্তরোত্তর বাড়তেই থাকলো। ঘন ঘন বজ্রপাত আর শীতল বাতাসের দাপটে বোঝা যায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ঠিক কতখানি গুরুতর। মঠ লেনে তারানাথের গৃহের দরজায় টোকা মারতেই দেখলাম চারি দরজা খুলে দিল। ঘরের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা মিলল তারানাথের অন্ধকারের মধ্যে ডুবে থাকা রোয়াকে তক্তাপোষে বসে আছে সে, এক মনে গড়গড়ায় টান দিচ্ছে নিশ্চিন্তে। আমাকে আর কিশোরীকে দেখা মাত্রই তারানাথ আনন্দের সাথে ভরাট কণ্ঠে বলে উঠল, এসো এসো, তোমাদের জন্যই তো অধীর আগ্রহে বসে আছি সেই কখন ধরে। চারিমা, যা তো আমাদের জন্য একটু গরম চা আর তেল চুপচুপে মুড়ি মাখা নিয়ে আয়। চারি বাবার কথায় সামান্য মাথা নেড়ে চলে গেল রান্নাশালায়, আর আমরা উঠে এলাম দাওয়ায়। কিশোরী বলল, ঠাকুর মশাই কেমন আছেন বলুন? বেশ কয়েকদিন আসা হয়নি এখানে, আপনার সাথে দেখাও হয়ে ওঠেনি তাই। আমি বেশ ভালো আছি পরমেশ্বরের কৃপায়। তা তোমরা কেমন আছো বলো তো? হ্যাঁ ঠাকুর মশাই, আমরাও বেশ আছি বটে। চারি এসে আমাদের কাছে একটা লণ্ঠন রেখে গেল। এতক্ষণে জমাট বাঁধা অন্ধকার কিছুটা ফিকে হয়ে এলো যেন। লণ্ঠনের হলদেটে মিটমিটে আলোয় তারানাথ সহ আমাদের প্রত্যেকের মুখগুলোই ছড়িয়ে পড়ল এক অদ্ভুত হলুদ রশ্মি। বাইরে থেকে দমকা বাতাস মাঝে মধ্যে এসে আছড়ে পড়ল আমাদের ওপর। গাটা কেমন যেন শিরশির করে উঠল। চারি ফের এসে আমাদের সামনে নামিয়ে রাখলো 3 পেয়ালা চা আর তেল, নুন ও কাঁচা লঙ্কা মাখা মুড়ি। চা সহযোগে মুড়ি খেতে খেতে কিশোরীর সঙ্গে করে নিয়ে আসা পাসিং সয়ের প্যাকেট বের করে তা বাড়িয়ে দিল তারানাথের দিকে। এটা আপনার ছোট ঠাকুর মশাই, নিন ধরুন। আজ আপনাকে বেশ ভয়ের একটা গল্প বলতে হবে। এমন একটা গল্প বলুন যা শুনে আমাদের পিলে যেন চমকে যায়, সর্বাঙ্গ কয়েক মুহূর্তের জন্য যেন বিকল হয়ে যেতে বাধ্য হয়। কিশোরের কথায় ভয়ানক রকমের চটে গেল তারানাথ। উচ্চ কণ্ঠে মেজাজের সাথে সে বললে, এই হলো তোমাদের সবচেয়ে বড় দোষ। আর কতবার কইব যে আমি কোনো বানানো বা অলিক মিথ্যাকে আশ্রয় করে গল্প বলি না। যা বলি তার সবকটাই আমার অতীত জীবনে ঘটা একটি খাঁটি ধ্রুব সত্য ঘটনা। তোমাদের এতই যখন অবিশ্বাস, তখন নতুন কাহিনী শোনার আবদার না করলেই তো পারো। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়ে তার আগে সব দিক সামলাতে দ্রুততার সঙ্গে কইলাম, আপনি কিশোরীর কথায় কান দেবেন না ঠাকুর মশাই। জানেনই তো ও ঠিক কেমন, তাই ওর কথা বাদ দিন। আপনি বরং আপনার অতীত জীবনে ঘটা এক বেশ লোমহর্ষক ভৌতিক কাহিনী শোনান। তারানাথ আমার কথায় খানিক শান্ত হলো দেখে আমি কিশোরীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপিসারে বললাম, এক্ষুনি সব গড়বড় করে দিচ্ছিলে তো, এই জন্যই বলি হুটহাট দুমদাম করে অত কথা বলো না। এবার দয়া করে মুখটা বন্ধ রাখো। গড়গড়ায় ফের হুড়ুক হুড়ুক টান দিল তারানাথ, আর বিগড়ে যাওয়া মেজাজটা আবার স্বাভাবিক হয়ে উঠল। এরপর বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, দিনটি ছিল বেশ রৌদ্র ঝলমলে। সকালবেলায় স্নান সেরে আমি বাড়িতে বসে আছি। কোনো কাজে যেন তেমন মন বসছে না আমার। একটা কি করি ভাব, অথচ কিছুই করে উঠতে পারছি না। অনেক দিন হলো গৃহে আছি একটানা, তাই বাইরের অজানা অজ্ঞাত জগৎ যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। আমার অন্তরাত্মা যেন বলছে অজানার পথে পা বাড়াতে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে।
আমি বেশ উপলব্ধি করছিলাম যে আর বেশি দিন আমার পক্ষে গৃহে থাকা সম্ভব নয়, খুব দ্রুত আমাকে বের হতেই হবে। ঈশ্বরের যে তেমনই মর্জি। আমার চোখ এবার গেল সদরের পানে। আমি দেখলাম খানিক ইতস্তত করে বাইরের থেকেই মুখ বাড়িয়ে একজন অপরিচিত বৃদ্ধ বললেন, ভিতরে আসতে পারি? এক ফোঁটাও সময় অপচয় না করে আমি বললাম, আসুন, ভিতরে আসুন। আমার কথায় যাবতীয় কুণ্ঠা ত্যাগ করে ভিতরে ঢুকে এলো সেই বৃদ্ধ, আর তার সঙ্গে এলো দুজন যুবক। ওরা আমার একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। বৃদ্ধ মানুষটি এরপর বলল, আচ্ছা বাবা, তুমি তো তারানাথ, মানে তারানাথ চক্রবর্তী তো? বৃদ্ধকে দেখে বেশ চিন্তাগ্রস্ত বলে মনে হলো আমার। আমি ইশারা ইতিবাচক ভাবে মাথা নেড়ে তাকে বসতে বলে বললাম, আগে হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন, কিন্তু কেন, কি হয়েছে? আপনাকে এতটা ভীত দেখাচ্ছে কেন? বলছি বাবা, বলছি, সব বলছি, কিন্তু তার আগে তুমি আমাকে একটু জল খাওয়াতে পারবে? পিপাসায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে আমার। কেন পারবো না? আপনি দয়া করে একটু বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি বৃদ্ধকে পাত্র করে জল এনে দিতেই সে ঢক ঢক করে সবটুকু জল এক নিঃশ্বাসে খেয়ে পড়ল আর বলল, বাবা, আমার নাম শক্তিধর ঘোষ। এখান থেকে বহু দূরে আদিপুর নামের এক গ্রামে আমার ঘর। এরা আমার গায়েরই ছেলে। বাবা তারানাথ এক মস্ত বড় বিপদের খাড়া, আর মাত্র একটি দিন পরে নেমে আসতে চলেছে আমাদের এই সমগ্র গ্রামের বুকে। তাই দিশাহীন হয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে তড়িঘড়ি তোমার কাছে ছুটে এসেছি সাহায্যের উদ্দেশ্যে। আমি জানি আমাদের রক্ষা যদি কেউ করতে পারে তাহলে সেটা তুমি, একমাত্র তুমিই আছো, সে রক্ষা করতে পারবে। তুমি ভিন্ন আর অন্য কারো পক্ষে আমাদের পরিত্রাণ দেওয়া সম্ভব নয়। তারানাথ, তারানাথ, আমায় বলো বাবা, তুমি আমাদের সাথে আদিপুরে যাবে? সেখানে গিয়ে ওই ভয়ানক সংকটের হাত থেকে রক্ষা করবে আমাদের। বলো বাবা, বলো, কথা দাও আমায়, কথা দাও। একটানে এতগুলো কথা বলার পর বৃদ্ধ বেশ হাঁপাতে লাগলেন। আমি তাকে এতটা অস্থির হতে দেখে বললাম, আপনাকে একটু শান্ত হন। আপনাদের গ্রাম অর্থাৎ আদিপুরে যে ঠিক কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে তা খোলসা করে বলুন দেখি আমায়, না হলে আমি তো কিছুতে বুঝে উঠতে পারছি না। বৃদ্ধ এরপর যেন মনে মনে গুছিয়ে নিল সবটা, তারপর ভয়ার্ত গলায় যথারীতি বলতে আরম্ভ করলো। আমাদের গ্রাম আদিপুর এমনিতে খুবই ভালো গ্রাম, এক কথায় শস্য শ্যামলা যাকে বলে আর কি। তবে আমাদের গ্রামে একটি অভিশাপ লুকিয়ে আছে। ও অভিশাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিশাপ বলাই ভালো। বহুকাল আগে থেকে জন্মান্তর ধরে ঘটে চলেছে এই এক আদিম অভিশাপ। আমার ভুরু যুগল কুঞ্চিত হয়ে গেল তৎক্ষণাৎ। আদিম অভিশাপ? কে আদিম অভিশাপ? তা জানতে চাইলাম আমি। আদিম অভিশাপ? তা শুনি কি সে আদিম অভিশাপ যার জন্য আপনারা এমন পড়ি মুড়ি করে ছুটে এসেছেন আমার কাছে? বলছি বাবা, বলছিস তোমায়, সব কিছু খুলে বলবো বলেই তো এতখানি পথ অতিক্রম করে ছুটে এসেছি তোমার কাছে, তোমায় সেথায় নিয়ে যাব বলে। আমাদের গ্রাম আদিপুরে একটি দিঘি আছে বাবা, তার নাম কালো দিঘি। বৃহৎ দিঘিটা এমনি সময় একেবারে 5টা সাধারণ দিঘির মতোই স্বাভাবিক থাকলেও ঠিক 10 বছর অন্তর অন্তর আপনা হতে এক বিচিত্র পরিবর্তন ঘটে তার মধ্যেই। দিঘি টলটলে স্বচ্ছ নীল জল চোখের সামনে প্রতিদিন একটু একটু করে কালচে হতে হতে একদিন কুচকুচে কালোতে পরিণত হয়। আর যেদিন কালো দিঘির জল মাথার চুলের মতো ঘোর কৃষ্ণবর্ণের হয়ে যায়, ঠিক সেই দিনের গভীর রাতে দিঘির অতল জল থেকে উঠে আসে ভয়ানক কিছু একটা। যেটা উঠে আসে সেটা ভীষণই খারাপ কোনো অপশক্তি।
4 রাত্রি ব্যাপী সে বহু বহু মানুষকে হত্যা করে রক্তপান করে নির্বিচারে, সমগ্র আদিপুর জুড়ে তছনছ চালায়। এসব প্রশ্নের কোনো উত্তর ঠিকঠাক জানা নেই আমাদের কারো। আমরা শুধু এটুকু জানি যে তার যখন যখন উঠে আসার সময় হয়, অর্থাৎ 10 বছর বাদে বাদে, তখন ছবির মতো সুন্দর গ্রামটা বদলে যায় ওই অপশক্তির প্রকোপে। সাজানো গোছানো আদিপুর পরিণত হয় সাক্ষাৎ নরভূমিতে। কালো দিঘির ওই অপশক্তির আগমনের আগেই গোটা গ্রাম প্রায় ফাঁকা হয়ে যায়। সমস্ত গ্রামের মানুষজন পালিয়ে যায় যে যার মতন 4 দিনের জন্য। কিন্তু যাদের যাবার কোনো উপায় নেই কিংবা গুরুতর কোনো সমস্যা আছে, তারা কেবলমাত্র থাকতে বাধ্য হয় আদিপুরে। যারা যারা ওই 4 দিন থাকে গ্রামে, তাদের বেশিরভাগ মানুষই প্রাণ হারায়। আমার ক্ষেত্রেই দেখো না, আমার সমস্যা হলো আমিও আমার গিন্নি সমূহ বিপদের পূর্বাভাস জেনেও থেকে যেতে বাধ্য হয়েছি আদিপুরে। কারণ আমার গিন্নি আজ অনেক মাস হলো শয্যাশায়ী। সে বারবার পই পই করে বলেছে কাল থেকে 4 দিনের জন্য আমি যেন তাকে ছেড়ে অন্যত্র কোথাও চলে যাই। কিন্তু আমি এত স্বার্থপর কিংবা দায়িত্বহীন হতে পারবো না। আমি ছাড়া যে ওর আর কেউ নাই। আমি প্রাণ ভয়ে পালিয়ে গেলে ওর দেখাশোনা করবে কে? সঠিক সময় নিয়ম মাফিক পথ্য দেবে কে? তাই আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি। বাঁচতে হলে একই সঙ্গে বাঁচব, কিন্তু কাপুরুষের মতন ভয়ে পালিয়ে যাব না। আমার মতন এই রকমই যারা নিরুপায়, বড্ড অসহায়, তারাই শুধুমাত্র থাকবে আদিপুরে। আদিপুর বর্তমানে যেন এক বিশাল শ্মশানপুরী। আগামীকালকে ঠিক পরের মধ্যরাত থেকে শুরু হবে সেই বিপর্যয়। কালো দিঘির কালো জল হতে উঠে আসবে সেই অপশক্তি। এক এক করে প্রাণ নেবে অনেকের। আচ্ছা শক্তিধর বাবু, আমাকে এবার একটা কথা বলুন তো, আপনারা এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে আগামীকালকে ঠিক পর থেকে অপশক্তি উঠে আসবে কালো দিঘির গভীর জল হতে? আমি বুঝতে পারছি, কারণ এই অভিজ্ঞতা আমার মোটেও প্রথম নয় তারানাথ। বাল্যকাল থেকে আমি দেখে এবং শুনে আসছি কালো দিঘির জল মিষ্কাল হতে হতে তা কখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং তার ঠিক পরেই আগমন ঘটে অপশক্তির। দেখতে দেখতে 10টা বছর যে কখন কেটে গেছে তা বুঝতেই পারিনি। 10 বছর অতিবাহিত হবার হিসাব কেই বা রাখে বলো? আমাদের টনক নড়ল যখন দেখলাম এই 3-4 দিন পূর্ব হতে একটু একটু করে দিঘির জলের বর্ণ বদলে যেতে শুরু করলো। বৃদ্ধের কথায় আমি সত্যিই যেন একটু ঘাবড়ে গেলাম। আদিপুরের মধ্যে যে ভয়াবহ কোনো ঝঞ্ঝা নেমে আসতে চলেছে তা বিলক্ষণ বুঝলাম। আমি বৃদ্ধকে ভরসা জোগাতে কইলাম, আমি যাব আপনাদের সঙ্গে। আপনারা একটু জল বাতাসা মুখে দিন আগে, আমি ততক্ষণে চটজলদি প্রস্তুত হয়ে আসছি। শক্তিধরবাবু ও 2 যুবকের সাথে আমি উঠে বসলাম গরুর গাড়িতে। চালক গরুর পিঠে চাপড় মারতে দুলকি চালে গাড়ি এগোতে লাগলো। এই গ্রাম সেই গ্রামকে পিছনে ফেলে এগিয়ে যেতে লাগলাম আমরা। সূর্যদেব যখন একেবারে মধ্য গগনে স্বমহিমায় তীব্র তেজে বিরাজমান, ঠিক তখন আমরা এসে পৌঁছলাম আদিপুর গ্রামে। গ্রামের রাস্তায় আমাদের গাড়িটা প্রবেশ করা মাত্রই আমার মনটা তীব্রভাবে মোচড় দিয়ে উঠল। প্রতিবার সমূহ বিপদের পূর্বে ঠিক যেমন করে আমার হৃদয়ে বিপদের আগাম ঘণ্টা বেজে ওঠে, এবারেও তার অন্যথা হলো না। খুব জোরালোভাবে বেজে উঠল অশনি সংকেত প্রদানকারী সেই ঘণ্টাটা। আমি সব কিছু চাক্ষুষ করে বুঝলাম যে শক্তিধরবাবু মোটেও বাড়িয়ে কিছু বলেননি। গোটা গ্রাম যেন সত্যই খাঁ খাঁ করছে। একটিও মানুষের দেখা চলতি পথে মিলল না। কেবলমাত্র 2-1খানা কুকুরকে শুধু এদিক ওদিক দৌড়ে যেতে দেখলাম বার কয়েকের জন্য।
শক্তিধর বাবু, আপনি চালককে একেবারে ওই কালো দিঘির নিকটে নিয়ে যেতে বলুন। আমি একবার নিজের চোখে দেখতে চাই গোটা বিষয়টা। সে কি তারানাথ, তুমি আগে আমার ভিটে চলো, দুটো অন্ন মুখে দাও, তারপর না হয় সেসব দেখবে ক্ষণ। না না শক্তিবাবু, ওইসব পরে হবে। সময় অপচয়কার মতো অত্যধিক সময় মোটেও আমাদের হাতে নেই। ঠিক আছে, তবে তাই হোক। ভাই, তুমি সামনে গিয়ে ডান দিকের রাস্তাটা ধরবে, তাহলেই পড়বে কালো দিঘি। কিশোর বেশ নড়ে চড়ে বসলো। আমি পরিষ্কার বুঝলাম যে তার মধ্যে দ্রুততার সাথে ভরপুর উত্তেজনার জোয়ার জড়িয়ে পড়ছে। ঠাকুর মশাই, আপনি সেখানে গিয়ে কি দেখলেন? কিশোরী প্রশ্নে তারানাথ এক অদ্ভুত অচেনা দৃষ্টিতে তাকালো আমাদের দিকে। সত্যি কথা বলতে ওরকম ধারায় চাহনি আমরা এর পূর্বে কখনো দেখিনি তারানাথের মধ্যে। তার দৃষ্টিতে যেন অন্তর্হিত ছিল ভয়ানক মিশ্রিত এক অস্বস্তিকর অনুভূতি। তারানাথের চোয়াল শক্ত হয়ে উঠল ধীরে ধীরে। ভারী গলায় তিনি বললেন, দেখলাম একটা বেশ বড় সড়ক দিঘি, চতুর্দিকে ঘন বাঁশ ঝাড় আর ঝাঁকড়া ঝাঁকড়া গুল্ম লতা পাতার বন। জায়গাটা খুবই নিরিবিলি। সময় যেন থমকে গেছে সেখানে, ভূত ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে গেছে যেন। কালো দিঘির আরো কাছে যেতেই আমার নজরে পড়ল সর্বাধিক অদ্ভুততম বিষয়টি। গোটা দিঘির জল একেবারে মিশকালো। জলের উপরিতলে এদিকে সেদিকে কয়েকটা মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা মরে ভেসে উঠেছে। এক ঝলক দেখলে মনে হয় জল নয়, বোধ করি যেন কোনো ভয়ানক গরল কেউ ঢেলে দিয়েছে দিঘির গভীর গর্তে। বিটকেল পচা আষ্টে গন্ধে আমার মাথা ভার হয়ে এলো। আমার কানের কাছে মুখ এনে শক্তিধরবাবু বললেন, দেখছো তো তারানাথ, ভালো করে চেয়ে দেখো দিঘির জলের কি অবস্থা। তুমি এবার নিজেই বলো, এই দিঘিকে দেখে তোমার কি মনে হচ্ছে? যে এটা মোটেও সাধারণ কোনো দিঘির জল হতে পারে? বৃদ্ধের এরপরে বলে চলে কথাগুলো আমার শ্রবণেন্দ্রিয় প্রবেশ করলো না। আমি ততক্ষণে ব্যস্ত হয়ে পড়েছি সব কিছু ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে। আমার মন তখন কেবলই পড়ে আছে কালো দিঘির ওই অতল স্পর্শী কালো জলের নিচে ঠিক কী রহস্য লুকিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতে। একভাবে চেয়ে থাকতে থাকতে আমি টের পেলাম মাঝে মধ্যে অল্প স্বল্প কিছু কিছু বুদবুদ উঠে আসছে কালো জলের নিচ থেকে উপরে। আমার অন্তরাত্মা যেন বলে উঠল, সেই অপশক্তির আগমন আর মোটেও বেশি সময়ের ব্যবধানে নয়। প্রস্তুত হও তারানাথ, প্রস্তুত হও। খুব কাছে পিঠে কর্ণবিদারক বজ্রপাত হলো, সাথে বৃষ্টির দাপটটাও বেড়ে গেল এক ধাক্কায় অনেকটা। দেখতে দেখতে গোটা একটা দিন কেটে গেল চাপা উত্তেজনায়। আকাশে সূর্যদেব উদিত হলো প্রকৃতির নিয়মে। আজই হলো সেই দিন। অপরাহ্নের অবসান হলে কালো দিঘির জল থেকে উঠে আসার কথা ওই অপশক্তি। সকাল থেকে গোটা আদিপুর তাই থম মেরে গেছে যেন। ধরিত্রীর বুকে যে অমন ভয়ানক নীরবতা নেমে আসতে পারে তা অন্তত আমার জানা ছিল না। গোটা গ্রামে কোনো পাখি পশু চিৎকার করল না একটিবারের জন্য। যে কয়েক ঘরে মানুষ ছিল তারা নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করে দরজা জানালা বন্ধ অবস্থায় গৃহবন্দী করলো নিজেদের। আমি মন্ত্র পড়ে সাদা ছাই দিয়ে গণ্ডি কেটে দিলাম ওই ঘরগুলির বাইরে। এতে ঘরে থাকা মানুষগুলো সুরক্ষিত থাকবে বলেই আশা করা যায়। আমি এরপর হাঁটতে লাগলাম কালো দিঘির পথে। হাঁটতে হাঁটতে এক মরা পাকুর গাছের নিকটে আসতেই এক ঝাঁক বড় বড় দাঁড় কাক কর্কশ্বরে বিকটভাবে চিৎকার করতে লাগলো, যেন আমার দিকেই তাকিয়ে। দুটো একটা কাক নয়, কয়েকশো কাক মরা গাছটার ডালে বসে আছে একত্রিত হয়ে, এবং কিছু সংখ্যক উড়ে বেড়াচ্ছে মধ্য গগনে। অত কাককে একসাথে দেখলে তোমাদের যে কী অবস্থা হতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। নেহাত আমি ছিলাম, তাই সে যাত্রায় রক্ষা হয়েছিল। পাশে নলখাগড়ার বন থেকে ছুটে এলো রক্তলোলুপ লোভাতুর সাপদের চিৎকার, আর সাথে সাথে আদিপুরের একপাল কুকুর মরা কান্না কেঁদে উঠল। বুঝতে পারছো তোমরা সে কি ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছিল তখন? আমি যত দ্রুত সম্ভব তত দ্রুত পা চালালাম। কালো দিঘির সন্নিকটে এসে কাল ভৈরব দেবীকে মনে মনে স্মরণ করে গাত্রবন্ধন করলাম। জলের একেবারে ধারে গিয়ে দাঁড়াতে বিষের মতো কালো জলে আমার বিকৃত প্রতিচ্ছবি পড়ল, তবে জলে নামার সাহস আমার ছিল না।
আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক, যে কিনা বারে বারে অত শত অতি লৌকিক বিভীষিকার মুখোমুখি হয়েছে। বুক ভরা সাহস নিয়ে সেই আমারও যেন গায়ের লোম খাড়া হয়ে গেল। কালো দিঘির ধারে বসে আমি অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা নামবার। দিনের আলো ফুরালে এখানে কি ঘটে তা স্বচক্ষে দেখতে হবে আমায়। যত বেলা এগোতে লাগলো ততই যেন কালো দিঘির জলে আন্দোলন শুরু হলো। ক্রমে মৃদুমন্দ হাওয়া সে আন্দোলন একসময় রূপান্তরিত হলো বৃহৎ আকারে। কালো দিঘির কালচে জল তোলপাড় হয়ে উঠল দেখতে দেখতেই। সত্যিই মনে হলো পাতালের গভীর হতে কেউ যেন উঠে আসছে। ঝুপ করে নেমে এলো নিকষ আঁধার। এক ফালি চাঁদ উঠল আকাশের বুকে। তবে কি বলবো, তোমাদের অমন টকটকে গাঢ় লাল চাঁদ আমি সেই প্রথমবারের মতো দেখেছিলাম। চাঁদের যোজনার সাথে যেন মনে হচ্ছিল কোনো কুৎসিত প্রেত জনের রক্তধারা গড়িয়ে নামছে ধরিত্রীর বুকে। হু হু করে ছুটে এলো হিমেল জলো বাতাস। বাতাসের দাপটে বাঁশঝাড় মরমর শব্দে দুলে উঠল, সাথে তোলপাড় হলো দিঘির জল। চাঁদ থেকে একটা তির্যক লাল রশ্মি এসে পড়ল কালো দিঘির ঠিক মধ্যভাগে। সেই মুহূর্তে দিঘি জুড়ে ঘূর্ণনের সৃষ্টি হলো। খলখল করে হেসে উঠল কেউ কেউ। সেই হাসি পার্থিব জগতের কোনো বাসিন্দার হতে পারে না। ঘূর্ণন থেকে ধীর গতিতে উঠে এলো এক অবয়ব। আবছা আলো আবছা অন্ধকারে ঠিকঠাক করে বুঝতে পারলাম না তার দৈহিক গঠন, তবে যেটুকু চোখে পড়ল তা হলো বিড়ালের ন্যায় লম্বা চেরা একজোড়া মণি আর বিজলির দ্রুতির মতন চক্ষু দপদপ করে জ্বলছে, নিচ্ছে বারে বারে। হাড়ে কাঁপুনি ধরালো ভয়ানক হাসি হেসে সেই অপশক্তি এবার শূন্যে ভেসে এগিয়ে গেল কালো দিঘির অপর প্রান্তে। গুলমের ঝোপ ঠেলে আমি বেরিয়ে এলাম। খুব আফসোস হলো আমার, ওই অপশক্তির পিছু নেওয়ার খুব দরকার ছিল, কিন্তু তা করার জন্য যে সামান্য সময়টুকুর প্রয়োজন তাও পেলাম না আমি। শেষমেশ গায়ের ভিতরে ঢুকে এলাম আমিও। কি বন্ধুরা, এরপর কি হতে চলেছে? তারানাথ তান্ত্রিক হেরে যাবে না অপশক্তির বিনাশ ঘটাবে? কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও। আর এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নেক্সট অডিও স্টোরিতে পেয়ে যাবে। অতক্ষণ অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন রাখবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই নতুন পার্ট নিয়ে হাজির হয়ে যাব। বাই।